সরকারি নিয়ম চলতে হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম। অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। এতদিনে খবর হলো দর্শক, সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না, চুপচাপ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে, অস্ত্র উদ্ধার হয় না। এখন কত ধানে কত চাল, এখন দর্শক টের পাবেন। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী ও গাড়ি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অনেক কিছুই ঘটে গেল, চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব। বিশ্বাসীরা বিশ্বাস করছেন, মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না, তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে। আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনি সঠিক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূস কিন্তু পদত্যাগ করতে রাজি হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস নিজেই বলেছে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী, যত নিরাপত্তা দেওয়ার দরকার সকল কিছু দেবে, এমনটা জানিয়েছে জাতিসংঘ এবং গণমাধ্যম। আজকের এই ভিডিওতে আপনার বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে বিএনপি এবং তারেক রহমান। সেই বিষয়গুলো বিস্তারিতের মাধ্যমে কথা বলেছে কিন্তু জাহিরটা কি। আজকে এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। খবর হলো দর্শক, সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না, চুপচাপ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে, অস্ত্র উদ্ধার হয় না। এখন কত ধানে কত চাল, এখন দর্শক টের পাবেন। আজকেই এখন ব্রেকিং চলতেছে, 60 দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি, 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, খেয়াল করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। দর্শক, আমি কাট হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে। বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই, কত ধানে কত চাল এখন বোঝা যাবে। 40 দিন হয়ে গেল, কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব। আমাদের স্বভাবটা হলো এই, যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে, পুলিশ তো একদম ল্যাথারিজম হয়ে গেছে, পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজাইতে পারতেছে না। এখন যারা আছে তারা আর কাউকে করতেছে না। তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক, নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার। না, ওই আওয়াজ বন্ধ করবে। এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি, অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না, সেটা হলে ভালোই তো। না, মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই। মার্শাল্লাহ কারে বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বোঝাই দেবে, ওই কাজই করবে। থাকবে বেসামরিক প্রশাসন, পেছনে সেনাবাহিনী, এবং এটা খুবই দরকার ছিল। মানুষের জনজীবন হাঁপায় উঠছিল। দর্শক, আমি একটু আবেগ আপ্লুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। 1/11-এর সময় সামরিক বাহিনীর যে টাস্ক ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে, ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে, টাকা পয়সা উদ্ধার করতেছে। এবার কেমন জানি একটা রবীন্দ্রসঙ্গীত মার্কা একটা সরকার আসলো। এখন ডক্টর ইউনূস তো ভদ্রলোক, সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হতে পারে না। এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশে দাম নাই। মানে বলছিল ধুর ইউনূস সরকার এই সমস্ত কি সব 85 বছর 80-85 বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে, এইটা পারবে নাকি আর কয়েকদিন পরে শেষ। দর্শক, শেষ না। সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে, এবং শুধু অফিসাররা না, তরুণ সৈনিকরা, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তারা দেখাইছে না, শেখ হাসিনা থাকতেই তো উল্টা গেছিল। কি হলো, বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম, দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে। তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে। এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে, এবং ইউনূস সরকারকে নিয়ে যে হাসি তামাশা ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ, সেই অভিযোগটা জবাব দেবে। ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল। আজকে মনে হলো কাজে যোগ দিলাম, কালকে মনে হলো কাজে যোগ দেবো না, চল যাই ভাঙচুর করে আসি। পোশাক শিল্প বাংলাদেশের অহংকার, গর্ব। আমার রেমিটেন্স আসে এখান থেকে। ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর। এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন? যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায়। হ্যাঁ, বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে, ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি, ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে। এটাও ঠিক। আবার পাওনা পাবা তুমি কাজ করবা না, ওটাও চলবে না, কাউকে ছাড়া হবে না। এইরকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে, এবং ওই দখলদারি চাঁদাবাজি, আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা, জমি দখল করা,
এর বাসায় হুমকি দেয়া, ওর মামলার মধ্যে ঢুকাই দেয়া, এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের। ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে, কোন একটা এই খবর দেখলাম। তো আমার কথা হলো কি ভাই, সেনাবাহিনী ইউনূস সরকারকে কাজ করতে দেন। তারা দল নিরপেক্ষ, তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই, তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে, এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে, করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে। ছাত্ররা থাকবে, ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল, ওই থানায় যে তদবির করা, প্রশাসনে যে তদবির করা, সব তদবিরবাজি বন্ধ হবে। সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল, যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে, সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর সদস্যরা বর্তমান সময়ে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনি সঠিক পথেই হাঁটছেন, এবং বাংলাদেশে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটাই হয়তো তিনি সহযোগিতা করে যাচ্ছেন, বর্তমানে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষের এই যে দুর্দশা, সেখানে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তাকে মাঠে ময়দানে কাজ করে যেতে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই কিন্তু আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে চেয়েছে, সেই সময় এই জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার কারণেই আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্বাদ দ্রুততম সময়ের মধ্যে পেয়েছিলাম। এর অন্যতম কারণ হচ্ছে, যদি সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা না করতো, তারা যদি জনতার পাশে, ছাত্রদের পাশে না দাঁড়াতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি সেই সময়ে হুকুম না দিত, তাহলে কিন্তু এই দেশে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতো, রক্তারক্তি হতো, হাজার হাজার মানুষ হয়তো আরো মারা যেত, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হতে পারতাম না, শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব ছিল না। বাস্তবসম্মত কথা এটাই যে সেনাবাহিনী আমাদের এই স্বাধীনতার একটি অংশ বিশেষ। সেনা, নৌ, বিমান বাহিনীর বিভিন্ন সদস্যরা আমাদের পাশে দাঁড়িয়েছেন বিধায় 5ই আগস্ট কিন্তু আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, এবং এটাই চিরন্তন সত্য কথা। তার মানে আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতার পিছনে যাদের অবদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনী এবং বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের। কেন বলছি এই কথা? এজন্যই বলছি যে আজকের এই স্বাধীনতা, আমরা যখন বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি তখন বলছি এটা শুধু ছাত্র জনতার বিপ্লব নয়, ছাত্র জনতা সিপাহীর বিপ্লব। কারণ হচ্ছে এই সিপাহী জনতা ছাত্র যখন একত্রিত হয়েছে, তখনই সম্মিলিত উদ্যোগে আমাদের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। মনে রাখতে হবে, আপনি যা চাচ্ছেন, আমি যা চাচ্ছি, একজন সাধারণ মানুষ যেটা চাচ্ছে, কিংবা প্রশাসনের একজন কর্মকর্তা যেটা চাচ্ছে, সকলের চাওয়া এবং সকলের পাওয়া সবার মতো হবে এমনটা কিন্তু নয়। কেউ চাকরিজীবী হিসেবে যখন কোনো দায়িত্ব কিংবা পালন করতে গিয়ে কোনো ধরনের রিস্কের মধ্যে তিনি যান, তখন তার পদ্ধতিগত কাজের যে ধরন, সেটা একজন জেনারেল মানুষের সাথে কাজের ধরন এক হতে পারে না। সেনাবাহিনী নিশ্চয়ই অনুভব করেছে যে বাংলাদেশে একটি দুর্নীতিগ্রস্ত সরকার দীর্ঘদিন পর্যন্ত দেশের মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। অতএব এই সকল অত্যাচার, নিপীড়নের জন্য তারাও হৃদয় রক্তক্ষরণ হয়েছে, এবং তারাও কিন্তু প্রস্তুত ছিলেন যে কোনো মূল্যে দেশকে রক্ষা করতে হবে। কিন্তু একজন নেতার অভাবের কারণে, একজন সঠিক দায়িত্ববান ব্যক্তি সরকারি নিয়ম করতে হবে, আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো, এটুকু জানি। ওনারা বললেন যে এটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আর এরপরে তো কোনো ঘটনা ঘটে নাই। অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়। ইতিমধ্যেই নানা সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ না করে ভারতে পালিয়ে যান। তখন থেকে ছাত্র জনতার চাপে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্রপতি। তখন থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র চেয়ে আসছেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী এক অডিও বার্তার মাধ্যমে জানান, তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের এখনো ইলেক্টেড প্রধানমন্ত্রী। তখন থেকে বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কে, এ নিয়ে প্রশ্ন জাগলে জাতিসংঘের সাধারণ নিয়ম অনুসারে একটি দেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তখন থেকেই সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। অবশেষে পদত্যাগের মাধ্যমে আবারও দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন, সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে। কখনো কি শেখ হাসিনা ভেবেছিলেন যে তার জন্য তার হাতে তৈরি করা তার সেই ট্রাইব্যুনালই আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে? খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চাপড়াগুলো ছিল, মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা, তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে, আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল।
আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে, সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন, ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত, যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড, প্রত্যেকের বিচার করা হবে। তাদের ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে। তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন, তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আনতে হবে। গণবিপ্লবের যে একটা চরিত্র, তাতে সবাই চাইবেন দ্রুত সময়ের জন্য বিচার করা হয়, পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয়, কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে। বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই, মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে, যোগ করছেন চিফ প্রসিকিউটর। তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা? 99.99%ই হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের, শেখ হাসিনা সহ যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন, পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের কানেক্টিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন। এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী লীগ সরকার আমলে আপনার যুদ্ধ অপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে, কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে। সো বাংলাদেশে আবারও কি এমন কিছু ঘটবে? আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনতা অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন, তাদের ফাঁসি দেওয়াটা? যেই নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায়, এটাই বাস্তবতা। দেখা যাক কি হয়। গতকাল ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিনটিকে মাথায় রেখে বিএনপি একটা সমাবেশ আয়োজন করেছিল। অসংখ্য মানুষ এসেছিল সেই সমাবেশে। সেই সমাবেশ অনেক বড় হয়েছে, এটা খুব বড় নিউজ না। বিএনপির মতো একটা দল চাইলে এরকম সমাবেশ খুব নিয়মিতভাবেই করতে পারে, সেটা আমরা বুঝি, জানি। কিন্তু যেটা গতকালকের সমাবেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো জনাব তারেক রহমানের ভাষণ। অনেকেই খুবই পছন্দ করেছেন, মুগ্ধ হয়েছেন। আমি গুরুত্বপূর্ণ মানুষ, ইন্টেলেকচুয়ালি যারা, পলিটিক্যালি যারা খুবই ইন্টেলেকচুয়ালি সাউন্ড, তাদেরকে ওই ভাষণটাকে নিয়ে আলোচনা করতে দেখেছি, প্রশংসা করতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবেও 2-3 জনের মন্তব্য পেয়েছি, খুবই সিগনিফিক্যান্ট মানুষ যারা এই ভাষণটাকে, তার বক্তব্যকে ওয়েলকাম করছেন। খুব অবাক হওয়ার বিষয় অবশ্য আমি মনে করি না। যারা গত বেশ কয়েক মাসে তারেক রহমান কি বলছেন সেটা যদি খেয়াল করেন তাহলে অনেকের কাছেই মনে হবে যে এটার একটা কন্টিনিউয়েশন, কোনো সন্দেহ নেই। যাই হোক, তার ভাষণটা নিয়ে আমরা কি বুঝবো, কিভাবে বুঝবো, সেটা একটু আমারটা একটা বলতে চাই। আমি তার ভাষণ থেকে কিছু কিছু অংশ পড়বো। একটা কথা শুরুতে বলে রাখা ভালো, খুব দীর্ঘ ছিল না ভাষণটা, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে, যখন সামনে প্রচুর মানুষ থাকে তারা মনে করেন মানুষদের সামনে যত ইচ্ছে কথা বলি। খুবই চমৎকার লেংথের একটা ভাষণ, যেটা মানুষকে বিরক্ত করবে না এবং যার মাধ্যমে তার বক্তব্য স্পষ্ট করা যাবে। এবং এই বক্তব্যের মধ্যে খুবই চমৎকারভাবে আমি বলবো এটা এসছে যে আমাদের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই গণঅভ্যুত্থানের, তার পরবর্তী অবস্থা এবং ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জাস্ট জরুরি প্রয়োজনীয় কথাগুলো এসছে। এবং জনসমাবেশের যে ঢং, যে টোন, সেই টোনটাও এর মধ্যে ছিল না। সো একটা চমৎকার দিক নির্দেশনা ছিল, আমরা বলতে পারি। আমার ঠিক বলবো কেন এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি কি বলেছেন কয়েকটা কথা একটু বলি, যেটাকে অনেকেই খুবই হাইলাইট করেছেন। সেটা হলো, প্রথম আলোর হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। উনি এটা দিয়ে শুরু করে তারপর আর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ কথা আছে সেদিকে যাব। উনি বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। কেন বলছি? সরকার যদি নিজে নিজের কবর খুঁড়ে, কারো ঠেকানোর উপায় নেই। খেয়াল করি, একটা সরকার ক্ষমতায় এসছে, তারা সংস্কার করবেন, এটা নিয়ে
অন্তত কনসিয়াস সিটিজেনদের এন্ডোর্সমেন্ট আছে। কি হবে, কোন এক্সটেন্টে হবে, কতটুকু হবে, কত দিনে হবে, সেটা নিয়ে ডিবেট আছে, কিন্তু সংস্কারের কথা আছে। কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের যেসব সংকট, মানুষের জীবন জীবিকার নিরাপত্তা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, ঘুষ, এর হচ্ছে যেসব মানুষের প্রতিদিনকার জীবনে মানুষ সাফার করেছিল, শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল। এই জায়গাগুলোতে সরকারকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে। পতিত যে স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার সঠিকভাবে আগাচ্ছে, সঠিকভাবে হচ্ছে, এরকম বেশ কিছু জিনিস আছে, তাদেরকে নিশ্চিত করতে হবে। শুধু তাই না, আন্দোলনে যেসব ছাত্ররা ইনভলভড হয়েছেন, তাদের যেসব সমন্বয়করা আছেন, তাদের আচরণ কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকারকে এই ব্যাপারগুলোতেও নজর দিতে হবে। সুতরাং সরকার তার নিজের বিপদ যাতে তৈরি না করে, সেটা আসলেই সতর্ক থাকা দরকার আছে। এবং বিএনপির মতো দল যখন বলছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা সরকারের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সর্বোচ্চ ব্যক্তি, ডিফ্যাক্টো আমরা এভাবে বলবো, উনি এটাও খুব ক্লিয়ারলি এন্ডোর্স করেছেন, যেটা দীর্ঘদিন থেকে আমরা আলাপ করছি, সেটা খুবই জরুরি ছিল। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার, জনাব তারেক রহমান বলছেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। কিন্তু কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত। খুবই সঠিক কথা। কারণ কেউ আমরা এই সরকারটাকে আন্ডারমাইন করার চেষ্টা দেখেছি, যে এই সরকারটাকে এক ধরনের কেয়ারটেকার সরকারের সাথে তুলনা। না, এটা কেয়ারটেকার সরকার না, এটা একটা জনগণের সরকার, ম্যান্ডেট প্রাপ্ত সরকার। জনাব তারেক রহমান বলার পর আমি আশা করি তার দল এটাকে সেভাবেই দেখবেন। কিন্তু এটাও সত্য, যেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন, অনেক কিছুরই বৈধতা বা অনেক কিছু নির্ভর করবে পরবর্তী সংসদের উপরে। দ্যাটস ট্রু। এই সরকার সংবিধানের বাইরে অনেক কাজ করছে, কিছু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সে হবে, কিছু না থাকলেও সেগুলোর অনেক কিছু হয়তো আমাদের র্যাটিফাই করতে হতে পারে। সুতরাং সেই সরকারটা প্রতিষ্ঠা করা, জেনুইনলি সেই সংসদটা প্রতিষ্ঠা করা, সেটাই একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। এবং এখানে উনি সংস্কারের কথা এনেছেন। সংস্কার যেগুলো আছে, উনি কিছু জিনিস স্পেসিফিক করছেন, এবং উনি বিশ্বাস করেন যে জনগণের ইনভলভমেন্ট ছাড়া কোনো সংস্কার আসলে কার্যকরী হবে না। এটা খুবই জরুরি, সাধারণ মানুষজন বুঝুক, এবং অন্য স্টেক হোল্ডাররা আছে, তারা যদি আসলে সংস্কার যতটুকু হবে, বহুদিন থেকে আমি এই কথা বলে যাচ্ছি সংস্কারের পক্ষে, কিন্তু সেই সংস্কারটা হতে হবে সব স্টেক হোল্ডার, বিশেষ করে বিএনপির মতো অতি বড় একটা স্টেক হোল্ডারের সাথে কনসেনসাসের ভিত্তিতে তারও এক ধরনের মতৈক্য লাগবে, তিনি সেটা বলছেন। তিনি যেসব কমিশনের কথা বলছেন, এর মধ্যে নির্বাচন কমিশন, জনপ্রশাসন সংস্কার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্ষম উপযুক্ত করে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমরা বুঝতে পারছি তারেক রহমানের মূল ফোকাস হচ্ছে নির্বাচনটা যাতে ঠিকঠাক মতো হয়, এর মধ্যে নির্বাচন, প্রশাসন এবং পুলিশ। আমি আবার বাকি তিনটা যেটা আছে, আমার মনে হয় তিনি ভালো করতেন, সেগুলোর প্রসঙ্গেও অন্তত দুটো প্রসঙ্গে তো কথা বলতেই পারতেন। সেটা হলো দুর্নীতি দমন নিয়ে বাংলাদেশ এখনকার এবং ভবিষ্যৎ বাংলাদেশেও যদি সত্যিকার অর্থে কোনো স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি, সেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো কাজ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম খুব জরুরি, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। একটা রাষ্ট্র হিসাবে টিকে থাকে না যদি বিচার বিভাগ সমস্যায় পড়ে। এই কারণেই আসলে স্বৈরাচাররা বিচার বিভাগকে কবজায় নেওয়ার চেষ্টা করে। সুতরাং আমাদের বিচার বিভাগ শুধু সংস্কার না, আমাদের পূর্ণ পৃথকীকরণই এখনো বাকি আছে, এবং পূর্ণ পৃথকীকরণের পর আরো যেসব সংস্কার দরকার সেগুলো দরকার আছে, এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি নিজেও ভাবে। সুতরাং সেই ব্যাপারেও কিছু গাইডলাইন থাকলে ভালো হতো। তিনি এই দেশের মানুষ কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেগুলো তিনি খুব ক্লিয়ারলি বলছেন, কিন্তু যে ব্যর্থতার প্রসঙ্গে যেটা বলছেন খুবই রাইটলি, এই সরকারের কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। রাইটলি বাংলাদেশের ভেতরে এবং বাইরে সমস্যা আছে, একটা যে সেন্স অফ ইউনিটি, এটা আসলে সবচেয়ে দরকার। এই সরকারটার উনি ওনার দলের প্রতি আমি ধারণা করে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে সব কাজ সবার পছন্দ হবে না। ট্রু, একটা সরকার যখন কাজ করবে সে ভুল করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই সরকার কোনো ইভিল ইন্টেনশনে কোনো কিছু করছে, কিন্তু সরকার ভুল করছেও। আমি কিছু ক্ষেত্রে ভুল দেখতেই পাচ্ছি, বলেছিও কিছু, আরো বলবো। কিন্তু এই সরকার ভুল করলেও সেটাকে ওন করা। ফলে আমরা যদি মানুষ হিসাবে, দল হিসাবে, জাতি হিসাবে এই সরকারের পেছনে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের যে চক্রান্ত হচ্ছে এতে কোনো সন্দেহের কিছু নাই, সেটা আমরা অনেকটুকুই দূরে সরিয়ে রাখতে পারবো। এই ঐক্যের ডাক দেওয়াটাও ডক্টর জনাব তারেক রহমানের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর তিনি একটা অসাধারণ কাজ করেছেন, সেটা হলো বিএনপির যে 31 দফা আছে, তারা রাষ্ট্র সংস্কারের 31 দফা একটা করেছে, আমরা জানি। তারা নিজেরা একটা করেছিলেন, পরে অন্যান্য রাজনৈতিক দল এবং মঞ্চের সাথে বসেছিলেন, গণতন্ত্র মঞ্চ ছিল, আরো অন্যরাও ছিল, বসে তারা একটা 31 দফা দিয়েছেন। কিন্তু খুবই চমৎকার হচ্ছে, এখানে জনাব তারেক রহমান বলছেন যে এটাই শেষ কথা না, which is very important। মানে একটা রাজনৈতিক নেতা বা একজন আধুনিক মানুষের যেটা করা উচিত, যে তার মন খোলা রাখা উচিত, কোনো কিছু শেষ হয়ে যায় না। 31 দফা খুব পুরনো ডকুমেন্ট না, নতুনই ডকুমেন্ট, কয়েক মাস আগে এটা চূড়ান্ত হয়েছে, এখনো 1 বছর বা বছরখানেক বয়স হয়েছে, স্টিল ইটস ভেরি নিউ। কিন্তু এই যে 1 বছরের মধ্যেও এটা নতুন
বাস্তবতা তৈরি হতে পারে, নতুন প্রেক্ষাপট তৈরি হতে পারে, যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে আরো কিছু জিনিস এখানে যুক্ত হতে হবে। এবং জনাব তারেক রহমান তার ভাষণে সেই ব্যাপারে তার মন খোলা থাকার কথা বলছেন। এটা অপরিবর্তনীয় কিছু নয়, তিনি মনে করেন এটা পরিবর্তন হতে পারে। সো এই যে খোলা থাকা, ভেরি ইম্পর্টেন্ট, চমৎকার ব্যাপার। এবং একটা রাজনৈতিক দলকে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে, একটা দলকে গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য সমাজে, জনগণের, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংখ্যা যতজনেরই হোক না কেন, সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা গ্রহণ করার জন্য মন খোলা রাখা দরকার। খুবই মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই একটা ব্যাপার থাকা জরুরি। আমাদের রাজনৈতিক দলগুলোর মানুষের মধ্যে আমরা প্রচুর ইগো দেখতাম মাঝে মাঝে, এটা বলেছি কথা নড়চড় হবে না। মানুষকে, বিশেষ করে রাজনৈতিক দলকে ফ্লেক্সিবল হতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি সেটা হতে চায়, গণতন্ত্র মানেই হচ্ছে আমরা মানুষের সম্মতি চাই, মানুষের মতামত নিতে চাই, সেই অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে চাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি পয়েন্ট আউট করতে চাই। তিনি বিএনপির বিরুদ্ধে যেসব হয়েছে, যেসব ক্রাইসিস হয়েছে, এবং সেটার পর এখন এই মাফিয়া সরকার, উনি এই সরকারকে বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া অব দ্য মাফিয়া বলেছেন, রাইটলি, ডেমোক্রেসির সাথে তুলনা করে। এখানে একটা, তারা যে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ করতে শুরু করেছে তখন নানা রকম চ্যালেঞ্জ আছে। এবং অনেকেই, বিশেষ করে আমি একটু পড়ি, উনি একদম স্পেসিফিকলি বলছেন, মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া সরকারের চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে কিংবা রাজনীতির ছদ্মবেশে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেছেন। আবারও এই সরকারটা যাতে তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা তিনি বলছেন। এই হচ্ছে মোটামুটি জায়গা। আমার কাছে আরো কিছু ইস্যু ছিল, কিন্তু এগুলোই আমার কাছে মূল এবং প্রধান ইস্যু বলে মনে হয়েছে। ওখানে অন্যরা বক্তব্য দিয়েছেন, যার মধ্যে একটা কথা, অন্যদের বক্তব্য রিফ্লেকশন এসছে যে এই সুযোগটা আমরা যেন হেলাই না হারাই। যেন তারেক রহমানেরও বক্তব্যের মধ্যে এটা এসছে, এটা সাধারণ প্রতিটা দেশপ্রেমিক মানুষের, প্রতিটা জাতীয়তাবাদী মানুষের চাওয়ার জায়গা। সেটা হচ্ছে যে একটা সুযোগ এসে আমাদের সামনে হাজির হয়েছে। এমনকি কেউ যদি মানে জাতীয়তাবাদী হতে হবে নট নেসেসারিলি, দেশকে ভালোবাসেন, আমরা দীর্ঘদিন পরে একটা সুযোগ পেয়েছি। সুযোগটা কেন আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, সেটা হলো একটা জাতির জীবনে মাঝে মাঝে কতগুলো পরিস্থিতি আছে, কতগুলো সময় আসে যখন জাতি ঐক্যবদ্ধ হয়, যখন জাতির মধ্যে একটা স্পিরিট থাকে। আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া, হার্ডকোর সাপোর্টার এবং তার বেনিফিশিয়ারি কিছু লোকজন ছাড়া সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য, আনন্দিত হয়েছে, সেলিব্রেট করেছে, এই সরকারের পেছনে থেকেছে, এবং তারা কতগুলো কাজ করতে চায়, দেশটাকে বিভিন্ন দেখতে চায়, অ্যাক্টিভলি তার পেছনে আছে। আমি আলাদা ভিডিও করে বলেছিলাম, বন্যার সময় মানুষের যে জাগরণ আমরা দেখেছি, মানুষের যে অনুভূতি দেখেছি, এটা আসলে ওই স্পিরিটটার কারণে। সুতরাং এই স্পিরিটটা যেটা তৈরি হয়েছে, এই স্পিরিটটা আসলে আমাদেরকে কাজে লাগাতে হবে। ওভারঅল কয়েকটা রিমার্ক জনাব তারেক রহমানের বক্তব্য থেকে। তারেক রহমানকে কে কিভাবে দেখবেন সেটা তার নিজস্ব চয়েস। প্রত্যেকটা মানুষকে পছন্দ করতে হবে না, এটা নিয়ম। পৃথিবী এরকমই যে কেউকে পছন্দ অপছন্দ করতেই পারে, এটা নিয়ম। রাজনৈতিক কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু একটা বাস্তবতা সম্ভবত আমাদেরকে মেনে নিতেই হবে। এটা বাস্তবতা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান থাকছেন, এটা বাস্তবতা। বিশেষ করে শেখ হাসিনা চলে যাবার পর সবচেয়ে বড় যে দলটা, তার ডিফেক্টো নেতা তারেক রহমান, এবং বেগম খালেদা জিয়া যতটা অসুস্থ, তার পক্ষে আসলে এই দল পরিচালনা করার মতো আর পরিস্থিতি নেই। সেখানে তারেক রহমানই খুব অল্প সময়ের মধ্যেই এই ডিফেক্টটা মুছে দিয়ে সর্বোচ্চ নেতাই হয়ে যাবেন। সুতরাং বাংলাদেশের সামনেটা কেমন হবে, ভবিষ্যৎটা কেমন হবে, তার সাথে তারেক রহমান কি ভাবছেন, কিভাবে উনি দেখতে চাইছেন বাংলাদেশকে, আমরা পছন্দ করি বা না করি, আমরা অনেকেই হয়তো পছন্দ করি না, আমাদের মধ্যেই এরকম মানুষ আছে, কিন্তু এটা হচ্ছে একটা বাস্তবতা। সুতরাং সেই বাস্তবতার জায়গা থেকে আমরা যখন দেখছি যেন তারেক রহমান ইনক্রিজিংলি আগের চেয়ে প্রতিদিন ক্রমাগত তিনি আরো ম্যাচিওর্ড হয়ে উঠছেন। উনি ম্যাচিওর্ড ছিলেন, আমি যখন থেকে অন্তত উনি কথা বলছেন প্রচুর, অনেকগুলো পদক্ষেপ, ওনার অনেক বক্তব্য, ওনার অনেক কন্টেন্ট আমার কাছে মনে হয়েছে উনি চমৎকারভাবে ওনার রাষ্ট্র সম্পর্কে চিন্তা এবং ম্যাচুরিটিকে প্রকাশ করছেন। এমনকি শেখ হাসিনার পতনের পর কার্টুন আঁকা হয়েছে, আমরা অনেকে সেটাও প্রশংসা করেছি, তিনি নিজে শেয়ার করেছেন, তাকে এক ধরনের বিদ্রুপ করে কার্টুন হয়েছে, তিনি সেখানে কমেন্ট করেছেন, এগুলো করেছেন। সো একটা গণতান্ত্রিক মানসিকতা, একটা চমৎকার রিফ্লেকশন উনি দেখাচ্ছেন। গতকালের ভাষণে তিনি এটাকে আরো উপরে নিয়ে গেলেন, এবং দুটো জিনিস আমরা মনে রাখবো, তিনি ইজ ওপেন টু চেঞ্জ, উনি সংস্কার প্রস্তাবগুলোকে পাল্টাতে প্রস্তুত আছেন, সেই ধরনের মানসিকতা দেখাচ্ছেন তিনি। তার চাইতেও জরুরি কথা, একজন পলিটিক্যাল লিডারের জায়গা থেকে যেটা হওয়া দরকার, যিনি কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারেন, বা অন্তত এক্সিস্টিং যে সিস্টেম আছে আমরা হয়তো আর্গুয়েবলি বলেই দিতে পারি তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পরবর্তী নির্বাচনে। তো সেই মানুষটা যখন জাতিকে ইউনিফাই করার মতো কথা বলছেন, সেটা খুব চমৎকার। ইভেন এই সরকারের উপরে চাপ তৈরির একটা চাপ তার উপরে আছে আমি ধারণা করি। বিএনপির বহু মানুষ চান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন হয়ে যাক, হয়ে গেলেই আমরা ক্ষমতায় আসবো, ক্ষমতায় এসলেই আমরা আমাদের ক্ষমতা উপভোগ করব। এবং আমি এটুকু যোগ করে দিতে চাই, বিএনপির বহু মানুষ মনে করেন, তারাও, সংখ্যাটা কত আমি জানি না, তারাও দুর্নীতি করে বেসুমার ইনকাম করবেন। এরকম মানুষজন বিএনপিতে আছে, নিশ্চয়ই আছে, এটা থাকবেও। কিন্তু এই চাপটাকে ওভারকাম করে সরকারের পেছনে যে সলিডারিটি দেখানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন, সেটা চমৎকার। অ্যাট দ্য সেম টাইম সরকারকে প্রয়োজনীয় জায়গায় তিনি সতর্কও করছেন।
এটাও জরুরি, কারণ একটা সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলেও সেই সরকারটা যাতে নিজের বিপদ তৈরি না করে, নিজেকে সংকটে না ফেলে, এই সতর্ক বার্তাও আছে। এবং ধাপে ধাপে যে আসলে আমাদের গণতন্ত্রই শেষ কথা, নির্বাচিত মানে ইলেকট্রাল ডেমোক্রেসি বলি, নির্বাচন ভিত্তিক যে গণতন্ত্র, সেটাই যে মূল জায়গা, সেটাও সরকারকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি তার ভাষণ পুরোটা শুনেছি, সেখানে তিনি মানুষের ভোটাধিকারের কথা বলছেন, যে নতুন ভোটার যারা 8-এর পর হয়েছে, 2.5 কোটি ভোটার হয়েছে নতুন, কেউ ভোট দিতে পারেনি, ট্রু। এবং আপনি যদি হিসাব করেন 2008 সালে যার বয়স মানে ন্যূনতম বয়সে যিনি ভোট দিয়েছিলেন 18 বছর, তারপর 17 বছর পার হয়েছে, তার মানেটা হলো তারপর 16 বছর পার হয়েছে, তারপর 34 বছরের মতো যার বয়স 34 এবং নিচে, সেই বয়সের কোনো মানুষ ভোট দেওয়ার মতো অধিকার পায়নি। আর আমি জনাব তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে এটাও বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এই যে আন্দোলন হলো, বহু ক্ষেত্রে বহু মানুষ ভালো খারাপ যাই ছিল, মানুষের একটা বিরাট অভিযোগ ছিল আমি ভোট দিতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করতে না পারি, প্রজা বা দাসের সাথে তার কোনো ডিফারেন্স থাকে না। গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক কিভাবে হয়ে ওঠে, এভাবেই হয়ে ওঠে। এবং সংবিধানের 11 ধারা অনুচ্ছেদে বলছে যে জনগণের এই মালিকানা আসলে যেটা হবে, তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে। তো সেটা যদি না থাকে, আমরা তার মালিক থাকি না। সুতরাং সামনে আমরা এটা চাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগে আমরা কিছু সংস্কার বিভিন্ন ক্ষেত্রে, সরকার ক্ষেত্র আছে, আরো বাড়তে পারে সেটা, কেউ লোকাল গভর্নমেন্টের সংস্কারের কথা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো সংস্কারের আলাপ আনছেন। এগুলো যদি হয়, এবং আবারও বলছি, বিএনপি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একমত হয়ে যদি কাজগুলো করা যায়, কাজগুলো করে ফেলাই ভালো হবে। যাই হোক, বটম লাইন, চমৎকার একটা ভাষণের জন্য যারা তারেক রহমানকে অভিনন্দন। নাতি দীর্ঘ ঠিক প্রয়োজনীয় কথাগুলো বলেছেন, 16-17 মিনিটের একটা ভাষণ, চমৎকারভাবে সবকিছু কভার করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।